মঙ্গলবার বিরোধী দলনেতা বিস্ফোরক দাবি করলেন আর বুধবার তার জবাব দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। একাধিক জঙ্গি গ্রেফতার ও তাদের বাংলা যোগ নিয়ে তরজা যখন তুঙ্গে শুভেন্দু অধিকারী ও শওকত মোল্লার, জঙ্গিকে আশ্রয় দেওয়ার অপরাধে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীর পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে, এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। জঙ্গিদের সঙ্গে যদি যোগাযোগ থাকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতাদেরই পাল্টা জবাব দিয়েছেন শওকত মোল্লা। কি বলেছেন তিনি? পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। 19 জন মির্জাপুর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবারে শুভেন্দু অধিকারীটা যুক্ত হয়ে গেল। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হয়েছে একাধিক জঙ্গি, অন্য রাজ্য থেকে গ্রেফতার হওয়া জঙ্গির সঙ্গেও মিলেছে পশ্চিমবঙ্গের যোগ। এই নিয়ে সাধারণ মানুষ যখন আতঙ্কে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে জঙ্গি ইস্যুতে শুরু হয়েছে জোরালো বাকযুদ্ধ। মঙ্গলবার এই নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার তার কড়া জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এই মির্জাপুরদের উপরওয়ালা ক্ষমা করেনি। আমি মনে করি বাংলার মির্জাপুর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। আমি প্রশ্ন করতে চাই এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দারকে, যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে, তার দায়ভার কার? কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করছে? দায়ভারটা সম্পূর্ণ তো কেন্দ্রীয় সরকারের। বাকযুদ্ধ এখানেই থামেনি। কারা জঙ্গিদের আশ্রয়দাতা তা নিয়েও একে অপরের বিরুদ্ধে তোপ দেখেছেন শুভেন্দু এবং শওকত। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে। এই যেদিন থেকে বিরোধী দলনেতা হয়েছে 2021 সালে, যেদিন থেকে তৃণমূল ছেড়েছে, সেদিন থেকে বাংলায় বিজেপিটা ধরাশায়ী হয়েছে। এর সঙ্গে বিভিন্ন ধরনের অসামাজিক লোকদের যোগাযোগ আছে, যার ফলে এই ধরনের কথাবার্তাগুলো বলছে। আসলে একজন মানসিক অবসাদগ্রস্ত রোগী, সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে পারে। আজকে শুভেন্দু অধিকারী সেই অবস্থা। এই জঙ্গিদের সঙ্গে যদি যোগাযোগ যদি থাকে, এদের মতো শুভেন্দু অধিকারীর মতো নেতারা, সুকান্ত মজুমদারের মতো নেতারা এদেরই আছে। সব মিলিয়ে জঙ্গি ইস্যুতে রাজ্য রাজনীতিতে তরজার পারদ এখন সপ্তমে। রঞ্জিত হালদার, বিটন চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ বুঝতেই পারছেন জাভেদকে কে লুকিয়ে রেখেছে, বিজেপি না তৃণমূল? তৃণমূলই আশ্রয় দিয়েছিল, তাই জাভেদের এত রমরমা। এই নিয়ে তরজা তুঙ্গে। আমি এখানেই শতরূপের কাছে আসবো। শতরূপ, শুভেন্দু অধিকারী বললেন সিপিএম এর হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। আমি এই জায়গাটায় ধরতে চাইছি যে বামফ্রন্ট আমলে, মানে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে 9-এর দশক থেকে লস্করে তৈবা আর হুজি পশ্চিমবঙ্গে শক্তিশালী স্লিপার সেল গড়ে তুলেছিল, এবং 2002 সালে যে কলকাতার মার্কিন তথ্য কেন্দ্রে হামলা, সেটা তো এই বামফ্রন্ট আমলে না। সেটা বামফ্রন্ট আমলে নয়, সেটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারের মন্ত্রী ছিল সেই সরকারের আমলে। আজকে যে যুক্তিটা তৃণমূল কংগ্রেস দিচ্ছেন এবং সঠিকভাবেই দিচ্ছেন, যে দেশে যদি জঙ্গি হানা হয় তার দায় দেশের সরকারের, সেই যুক্তিতেই সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণকারী এনডিএ সরকারের দায়। এক। দ্বিতীয় কথা, তৃণমূল শওকত মোল্লাকে আশ্রয় দিয়েছে কি জাভেদকে আশ্রয় দিয়েছে এটা ঘটনা। তৃণমূল কংগ্রেস তো কয়েক বছর আগে অবধি শুভেন্দু অধিকারীকেও আশ্রয় দিয়েছে। আমি দুটো কথা এখানে খালি বলছি, আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি, কারোর মধ্যে ইন্টারাপ্ট করিনি, আশা করছি আমি আমার কথাটা বলার সুযোগ পাবো। আমি দিলীপ ঘোষের একটা বক্তব্য শুনছিলাম যখন একদম শুরুতে, উনি বলছেন যে দেশে ঢুকেছে, পশ্চিমবঙ্গে চলে এসো। মুশকিলটা হচ্ছে দিলীপবাবুরা এই দেশে ঢুকেছে ব্যাপারটাকে ইগনোর করে পশ্চিমবঙ্গে চলে এসে থেকে আলোচনাটা শুরু করছেন।
দেশে ঢুকলোটা কি করে, এর উত্তর দিলীপ ঘোষকেই দিতে হবে, দিলীপ ঘোষের পার্টিকেই দিতে হবে। যারা ভেবেছিল গৌমূত্র খাইয়ে করোনা সারাবো, তারাই একসময় ভেবেছিল যে নোট বাতিল করে সন্ত্রাসবাদ শেষ করে দেবো। ওইভাবে যে সন্ত্রাসবাদ শেষ হয় না, এটা আজকে প্রমাণিত। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি হন পশ্চিমবাংলাটা জঙ্গিদের হাতে চলে গেলে। কিন্তু খাতায় কলমে রাজনীতি করতে গিয়ে, মাঠে ময়দানে রাজনীতি করতে গিয়ে এই বাস্তবতাটাকে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল, এলাকায় যে তৃণমূলের হয়ে বোম মারতে পারবে, গুলি চালাতে পারবে, বুথ দখল করতে পারবে, সে জঙ্গি হোক, সে বাংলাদেশ থেকে আসুক, সে পাকিস্তান থেকে আসুক, সে ক্রিমিনাল হোক, সে কোনো মানে স্লিপার সেল চালাক, ও কারোর কোনো ব্যাকগ্রাউন্ড চেক করার দরকার নেই। তুমি ভাই তৃণমূলের হয়ে বুথ দখল করছো, ছাপ্পা মারছো, মানে তুমি আমার সোনার টুকরো, তুমি আমার দলের নেতা হবে। এই যে খাগড়াগড় নিয়ে কথা হচ্ছে, আমাদেরকে ভুললে চলবে না, খাগড়াগড়ের বিস্ফোরণটা হয়েছিল তৃণমূলের পার্টি অফিসের দোতলায়। আজকে এই যে পরশুদিন তোমরা খবরে দেখাচ্ছিলে, গোটা বাংলার মিডিয়া দেখাচ্ছিল, জাল পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে। কীভাবে? 20 টাকা, 50 টাকা, 500 টাকা ঘুষ দিয়ে পুলিশকে দিয়ে জাল পাসপোর্টের জন্য ভেরিফিকেশন রিপোর্ট জমা পড়ে যাচ্ছে। এই যে তৃণমূল কংগ্রেস এই যে একটা ফেলো করি মাখো তেলের একটা ব্যবস্থা শুরু করে দিয়েছে, তুমি টাকা দেবে, তোমার জাল পাসপোর্ট রেডি, তুমি তৃণমূল হয়ে দুটো পেটেও মারবে, তুমি জঙ্গি হও, যেই হও না কেন, তুমি তৃণমূলের ঘরের ছেলে হয়ে যাবে। চিন্তা করতে পারেন ইমরান বলে একটা লোক, সে কি করেন, একটা উর্দু খবরের কাগজ চালায়। একাধিক মারাত্মক অভিযোগ উঠেছিল সেই বাম সরকারের আমলে। আমি এটা অস্বীকার করতে পারবে না? অস্বীকার তো করছি না, আমি শুরুতেই উত্তর দিয়ে দিয়েছি। আমি জাস্ট কথা শেষ করিনি, কাহিনী শেষ করিনি, আমি 10টা সেকেন্ড চাইছি। ধরো ইমরান বলে একটা লোক, তাকে এমপি করে দিল, বাংলাদেশে তার বিরুদ্ধে মিছিল করা হলো যে ভারতে তৃণমূল কংগ্রেস একজন জঙ্গি যে বাংলাদেশে সন্ত্রাসবাদ চালাচ্ছে, তাকে ভারতের পার্লামেন্ট এমপি করে পাঠিয়েছে। আমাদের গালে কত বড় চড়, এটা অপমানের। তৃণমূল কংগ্রেস এই নোংরামি পর্যন্ত করেছে। এইটা হচ্ছে তৃণমূলের সমস্যা। তুমি আমার কাজটা করে দিচ্ছ, এবার তুমি জঙ্গি হও, সন্ত্রাসবাদী কে হও, আমার দেখার দরকার নেই, তুমি আমার ঘরের ছেলে। এইটা দেশের সর্বনাশ করছে, এটা বাংলা সর্বনাশ করছে। অর্থাৎ মানে শতরূপ বলতে চাইছে তখন সরকারটা বামেদের হলেও আসলে ষড়যন্ত্রটা করেছিল বিরোধী দল হিসেবে তৃণমূল। অর্ণবের কাছে আমি আসবো, আমি আসবো, তার আগে এই মুহূর্তে যে একটি খবরে নজর রাখবো, বাংলাদেশের আসবো বাংলাদেশের টার্গেট হিন্দুরা চট্টগ্রামে রাষ্ট্রপুঞ্জে প্রতিনিধি দল গিয়ে পৌঁছেছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে আক্রান্ত হিন্দুদের সঙ্গে তারা কথা বলছে। রাষ্ট্রপুঞ্জে প্রতিনিধি দল, তারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে আক্রান্ত হিন্দুদের সঙ্গে কথা বলছেন। এখানে যে কাপড় চাপড় ছিল, ছিল যা ছিল সব নিয়ে গেছে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, কি কথা হলো, হিন্দুরা কি জানাচ্ছেন, কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে? দেখো, যেরকম ভাবে জানা যাচ্ছে যে একটি টিম হরিজন কলোনি, সেবক কলোনি, এই সমস্ত অঞ্চলে তারা গিয়েছিলেন এবং গিয়ে তারা সেখানকার বাসিন্দাদের সমস্ত বক্তব্য শুনেছিলেন। এখানে যেটা হয়েছে যে এখানে কিন্তু হিন্দুদের উপাসনাটা থেকে শুরু করে হিন্দু বাড়িতে আক্রমণ, এই ধরনের ঘটনা ঘটেছিল এবং সেখানেই কিন্তু গিয়েছিল এবং যাওয়ার পরে তার কাছে যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে তাদের বাড়ির কোনো বাসিন্দা ছিল, কেউ মন্দিরে হামলা হচ্ছে সেটা আটকাতে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু প্রায় মারতে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং সেগুলো অন্য দলের লোকজন, অন্য গোষ্ঠীর লোকজন যারা করেছেন এরকম ঘটনা ঘটিয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে তাদের বাড়ি ঘরের ওপর হামলা হয়েছে, তাদের উপাসনালয়ের ওপর হামলা হয়েছে এবং তারা যখন বাংলাদেশে গেছেন সেই সময় কিন্তু তাদেরকে নিজের পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের উপর অন্যায় অত্যাচার চলছে। উমা খান, যিনি হচ্ছেন হিউম্যান রাইটসের সিনিয়র অ্যাডভাইজার, তিনি গিয়েছিলেন মূলত, এরকমটাই জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই জায়গাটা তো গিয়েছিলেনই, কিন্তু তার পাশাপাশি এটাকেও জানা যাচ্ছে যে সাতকর্মিয়াতে আলী যে অ্যাডভোকেট যিনি খুন হয়েছিলেন, সেই আলীদের বাড়িতেও কিন্তু এই টিমটি গিয়েছিল, এমনটাই এখন অব্দি জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই যে জায়গাগুলোতে তারা গিয়েছিলেন, এটা মূলত হচ্ছে হরিজন কলোনি এবং সেই হরিজন কলোনি তাদের ওপরেই, তাদের ওখানেই হামলা হয়েছিল এবং সে কারণে গিয়েছিলেন। এটা নেতৃত্বে ছিলেন ইউনাইটেড নেশনস বাংলাদেশের উমা খান, যিনি হচ্ছেন সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার। তার নেতৃত্বেই এই কিন্তু গিয়েছিল এবং সেই কিন্তু যাওয়ার পরে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক রয়েছে কুশল বরণ চক্রবর্তী, তারা ছিলেন তাদের সঙ্গে, আরো অন্যান্য অ্যাডভোকেটরা ছিলেন, তাদের সঙ্গেই এই বিষয়টি জায়গাগুলো তারা ঘুরে দেখেন। জায়গায় হামলা হয়েছে সেই জায়গাগুলো ঘুরে দেখা হচ্ছে তো বটেই, সেই সঙ্গে আগে তিনি ধন্যবাদ তোমাকে অর্ণব। আমরা শুনবো
রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দল যখন এলেন হিন্দুদের সঙ্গে কি কথোপকথন হচ্ছে দেখবো সেই মুহূর্ত। আমি আমার এই পরিবারগুলো যারা দাঁড়ায় আছে তারা বলবে তাদের সন্তানদেরকে কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। ইউনিভার্সিটিতে চাকরি করে আমার ছেলে, ওইখান থেকে আসতে সন্ধ্যায় 7টা বাজছে। আমার ছেলে যেখানে এলাকাতে আসছে আমার ছেলেকে অনেক মারধর করছে, অনেক মারধর করার পর আমার ছেলে অনেক রক্ত ভাই গেছে, কিন্তু আমার ছেলেকে আর দেখিও নাই। কিন্তু আমার ছেলেকে অনেক মারধর করে থানায় নিয়ে গেছে, কিন্তু পুলিশে মারে না, পাবলিকে মারছে। আমার ছেলে কি দোষ করছিল? তো আমার ছেলেকে এরকম মারছে কি? আমার ছেলেকে একদম অন্যায় করছে না, একটা গাড়ি বানছেন, একটা পাতার হাতে নিয়েছে, কি করছে আমার ছেলে? আমার ছেলে তো কিছু করে নাই। আমার ছেলেকে অনেক মারধর করে থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে অনেক মামলা দিছে। যখন আমরা গেছিলাম এখানে থানায় ছাড়ার জন্য, ওরা বলছে কিন্তু আমরা ছাড়বো না, ওদের অনেক মামলা দিছে, অনেক মানুষের মামলা দিচ্ছে, গাড়ি ভাঙছে, মানুষের কোন করছে? আমার ছেলেটা কোন করে নাই, কেন মারছে আমার ছেলেকে? আমার আজকে 26 তারিখে নিয়ে গেছে, আজকে 1 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের ছেলেকে আমরা চেয়েও দেখি নাই। আপনারা দেখলেন রাষ্ট্রপুঞ্জ অনুমোদিত মানবাধিকার সংস্থার প্রতিনিধি দল, তারা আজকে গেলেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে আক্রান্ত হিন্দুদের সঙ্গে তারা কথা বললেন এবং সেখানে হিন্দুরা একেবারে স্পষ্টত দেখছেন কেঁদে কেঁদে তারা চোখের জল ধরে রাখতে পারছেন না, তাদের উপর অত্যাচার তো হচ্ছেই, উল্টে পুলিশ মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসাচ্ছে। সমীরদা, আপনার কাছে আসবো, এর কি কোনো উত্তর নেই, এর কি কোনো সলিউশন নেই? সমীরদা, সলিউশন আছে, কারণ এটা এইভাবে এদের তো ম্যানেজ করা যাবে না। ওদের একটা ম্যান্ডেট নিয়ে এসছে, কি ইউনুস, মিস্টার ইউনুস ভদ্রলোক, কি জানে যেন নামটামও ভুলে যাচ্ছি ওর, কেন মনে রাখাটা আমার ইচ্ছেও নেই। প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস যদি আমরা দেখি 5 অগস্টের পর থেকে যে ডেভেলপমেন্টগুলো, তাতে কিন্তু বোঝা যাবে যে এটা এই ম্যান্ডেট কিংবা ন্যারেটিভটা একটু অন্য ধরনের। আমার মনে হচ্ছে কোনো বিদেশি রাষ্ট্র থেকে তাকে এইভাবে করে পাঠানো হয়েছে। চিন্তা করা যেতে পারে যে পাকিস্তান তাদের মা বোনদের যেভাবে অত্যাচার করেছে এবং তাদের উপরে তাদের মেরে ফেলেছে, আমি তার প্রত্যক্ষ দেখেছি যখন আমি যুদ্ধে এই লালমনিরহাট, কাউনিয়া, রংপুরের দিকে গেছি। তাদের কাছে আবার তারা ফিরে যাচ্ছে, তাদের মধ্যে মনুষ্যত্বটা কোথায়? এগুলো তো একদমই, এটা হতে পারে না। কিন্তু আমাদের তবু যেহেতু ইউ ক্যান চুজ এ ফ্রেন্ড বাট নট এ নেভার, বাট আনফর্চুনেটলি এতদিন আমরা তাদের বলেছি যে বন্ধু রাষ্ট্র, এখন এটা তো রাষ্ট্রই নয়, বন্ধু বলবো না শত্রু বলবো, কারণ যেভাবে উনি ব্যবহার করছেন এটা কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে হতে পারে না। তুমি যদি চিন্তা করো যে এই পদ থেকে যাদের রেখেছেন উনি পদে, তারা কি ধরনের, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তুমি যদি দেখো যে তাদের পরবর্তীকালে সবচেয়ে বড় যেটা যে আমার এই দুটো বড় বড় শিপমেন্ট হলো, কিন্তু সেখানে তাদের কোনো রকম ভাবে সার্চ করতে দেওয়া হবে না, ঠিক আছে তোমার ইয়েতে, কিন্তু তার মধ্যে যদি এসে থাকে অন্য কিছু, তাহলে তখন কি হবে? আজকে তুমি বলছিলে যে আমি আমাদের এখানে প্রত্যেককে বন্দুক দেব, আমার মনে হয় যদি এখান থেকে সেই বন্দুকগুলো হয়তো দিতেও পারে, কারণ এগুলো কোনো বড় কথা নয় পাকিস্তানের কাছে। আর আজকে পাকিস্তান এই জায়গাটা যে ফায়দা ওঠাচ্ছে, যে তানজিমগুলো এখন বাংলাদেশে রয়েছে, যে ফায়দা তারা ওঠাচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যতে এখনো পর্যন্ত আমাদের তরফ থেকে কোনো দৃপ্ত পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি এই এর বিরুদ্ধে। একদম, আপনি দৃপ্ত পদক্ষেপের কথা বলছেন, অবশ্যই আমি কেয়ার কাছে আসবো, কিন্তু তার আগে অনিলবাবু আপনার কাছে আসবো যে যখন এখানে একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে, বাংলাদেশ যোগ উঠে আসছে বারবার করে, বাংলাদেশের হ্যান্ডলাররা তাদের পাঠাচ্ছে, পাকিস্তানের থেকে তারা মদত নিচ্ছে বাংলাদেশ ক্রমশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের দিকে, এবং সেখানে দাঁড়িয়ে হিন্দুদের উপর ধারাবাহিকভাবে অত্যাচার হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, কিভাবে হিন্দুদের মন্দিরে হামলা হচ্ছে এবং মূর্তিগুলো ভেঙে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতের পক্ষে যে উদ্বেগের জায়গাটা, সেটা শুধু বিদেশ প্রতিমন্ত্রী বার্তা দিচ্ছেন যে এইভাবে জেনে বুঝে একটু মন্তব্য রাখতে হবে, এভাবে মন্তব্য করা যাবে না, শুধু এটাই কি যথেষ্ট, না আরো কড়া পদক্ষেপ নেওয়া জরুরি? না, একটা ব্যাপার হচ্ছে যে প্রথমে একটা জিনিস বলে নিই, যারা আজকে পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছেন, যে কেয়ারটেকার সরকারের মোহাম্মদ ইউনুস ডক্টর, উনি 71 সালে সেই সময়ে সমসাময়িক কাগজগুলো, খবরের কাগজগুলো আর্কাইভ থেকে দেখেন, উনি দেখতে পারবেন পাকিস্তানি সেনারা, খান সেনারা ওদের তৎকালীন পূর্ব পাকিস্তানের মহিলাদের ওপর কী অত্যাচারটা করেছেন। হিন্দুদের তো অত্যাচার করে মেরে দিয়েছেন, মুসলিম মহিলাদের যারা ছিলেন তাদের উপর অত্যাচার করে
কয়েক লক্ষাধিক মহিলা প্রেগনেন্ট হয়েছিল, ওরা তো অ্যাবর্শন করেননি। কাজে এদের ডিএনএ আর পাকিস্তানের ডিএনএ তো একই, এরা তো মিলে যাবেই। আজকে যে জিনিসটা করতে চাইছেন, ওখানে গণেশ ঠাকুরের পায়ের কাছে কোরআন রেখে ওখানে কী করে আর কতগুলো পুজো প্যান্ডেল পুড়িয়ে দিলেন, এবং দুজন ইস্কনের সন্ন্যাসী যারা ওদের কয়েকদিন আগে দাওয়াত দিয়েছেন ইফতারে, তাদেরকে গলা কেটে দিয়েছেন। আর আজকে ওখানে বলছেন, এখানে যারা থেকে বড় বড় কথা বলছেন, বিএসএফ কী করছে, বিএসএফকে যে বিএসএফের লেখনা আছে, আমাদের বিএসএফের একজন অ্যারেস্টও হয়েছিলেন সতীশ কুমার, তার জন্য আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করতে যাইনি বিএসএফ বা কেন্দ্রীয় সরকার, তাকে নিজেকে লড়তে হয়েছে। এখানে সরকারি পয়সায় এখানকার চোরেদের জন্য, মানে উগ্রপন্থীদের যা সাপোর্ট দেওয়ার জন্য, তাদের জন্য সরকার নিজের পয়সায় লড়ছে না, পার্টির পয়সায় লড়বে না, সরকারি পয়সায় কেন এক্সচেঞ্জে তাদের জন্য লড়বেন। আর যে কথা বলছেন ওই আজকে যেটা বলছেন যে আজকে রাজনৈতিক কথাগুলো আমরা বলতে চাই না, যে কথাগুলো উঠেছে যে আজকে বিএসএফ কী করছে মুখে, যে আজকে বিএসএফ নয় মানলাম, বিএসএফ অপদার্থ, সারা ভারতে পারে, পশ্চিমবাংলায় পারে না, বিএসএফ একদম অপদার্থ। কিন্তু এখানকার মন্ত্রী, নেতা মন্ত্রী যারা রয়েছেন, এমএলএ এমপিরা, তারা কি করছেন, বাংলাদেশ থেকে ঢুকছে, ওখানে ঢুকে গুলশন কলোনি বানিয়ে দিয়েছে, গুলশন কলোনি বানিয়ে দিয়েছে। বাংলার দিকে আঙুল তুলছেন, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম তখন অন্যদিকে চলে গেল পুরো জিনিসটা, যে আমাদের সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় যে এই জঙ্গি নাশকতা ঘটেছে সেটা হচ্ছে 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামা ব্লাস্ট। সেই পুলওয়ামা ব্লাস্টের পর, সেই সময় যখন 40 জন সিআরপিএফ জওয়ান মারা গিয়েছিল, এবং আরও অনেক পরে যখন এক্স গভর্নর সত্যপাল মালিক কাশ্মীরের, তিনি বলেছেন যে ওই জিনিসটার সম্পূর্ণ ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল, এবং একদম তাদের কেন্দ্রীয় দলের শীর্ষ নেতৃত্ব থেকে তাকে বারণ করা হয়েছিল এটা নিয়ে কথা বলতে। তার মানেটা হচ্ছে যে শুধুমাত্র ভোটের ফায়দার জন্য, শুধুমাত্র নির্বাচনী ম্যান্ডেটের জন্য তারা কনস্ট্যান্ট এই কাজগুলোই ন্যারেটিভ তৈরি করতে পারে। এবং দুই নম্বর হচ্ছে যে এই যে কঠোর পদক্ষেপ আমরা বারবার করে বলছি, পদক্ষেপ নিচ্ছেন না কেন, কি করে নেবেন পাপিয়া? ভারতের সঙ্গে বাংলাদেশে যে রপ্তানি বাণিজ্য আর পরিমাণটা হচ্ছে 14 বিলিয়ন ইউএস ডলার, পারবেন না বন্ধ করতে? পারবেন না বন্ধ করতে? যে ব্যবসায়ীরাই ব্যবসা করে, তারা ফান্ডে টাকা দেয়, তারা বিজেপির ফান্ডে টাকা দেয়, সুতরাং তারা পারবেন না করতে। একটু একটু থামো, একটু বলে নি, তোমার কাছে আসবো, আমি বলেছি তোমার কাছে আসবো, একটু অন্য বলে নি, দেখিয়ে তারা এখানে ন্যারেটিভ তৈরি করবেন, তাদের সুবিধা হয়, ওখানে ওটা চলবে, ওখানে ওটা চললে বিজেপির সুবিধা হয়। যদি বাংলাদেশে ওই জিনিস চলে, তাহলে এখানে তুমি অর্ণবের কথার উপর বলছো বলে তুমি বোধহয় শুনতে পেলে না। অর্ণব মারাত্মক অভিযোগ করছে যে বাংলাদেশে যদি এই অশান্তি চলতে থাকে তাহলে সেটা কেন্দ্রের পক্ষে সুবিধা হয়। এ তো মারাত্মক অভিযোগ করলো। আমি শুনুন, তৃণমূলের কথাকে ফ্র্যাঙ্কলি স্পিকিং এই রাজ্যের কোনো মানুষ সিরিয়াসলি নেয় না, দেশের মানুষও বাদ দেখা যাচ্ছে বারবার ইলেকশনে, বারবার ইলেকশনে দেখা যাচ্ছে। আবার দেখবেন 26 আবার 26 আমি খাগড়াগড় অনিল স্যার বললেন, উত্তর দিন আগে থামুন, আগে পুলওয়ামা হলো কেন আপনি বলেন? আরে থামুন, কেন পুলওয়ামা হচ্ছে বলুন না? আরে বলুন আগে কোনটা হয়েছে? 2019 সালে হয়েছে, ওটা করানো হয়েছিল পুরোপুরি, ওটা করানো হয়েছিল পুরোপুরি ইলেকশন ম্যান্ডেট পাওয়ার জন্য। সেটা আপনাদেরই দলের নেতা বলেছেন, সত্যপাল মালিক, তিনি বলেছেন। আরে অসত্যের মতন চিৎকার বলতে পারি এটা কথা? এটার উত্তর দিন, অসত্যের মতন চিৎকার উত্তর দিচ্ছেন না, কারণ আমি সরকারের কাছে যেতে হবে। হ্যাঁ আসবো, আমি কথা শেষ করিনি, আমার বলতে বললো আমাকে, আমি সবাইকে থামালাম। আমি শতরূপের কাছে আসবো। যেভাবে বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এবং আজকে আমরা যেটা শুনলাম, রাষ্ট্রপুঞ্জ অনুমোদিত মানবাধিকার সংস্থার প্রতিনিধি দল তারা এলেন এবং তাদের কাছে তাদের যে দুঃখ বেদনা ক্ষোভের জায়গাটা উগড়ে দিয়েছেন, তারা আপনারা দেখলেন। শতরূপ, এটা সঠিক কাজ হয়েছে, রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল যে গেছেন, এবং আমরা অবশ্যই মনে করি যে আন্তর্জাতিকভাবে একটা ওপিনিয়ন তৈরি হওয়া উচিত। কারণ সত্যি সত্যি বাংলাদেশে গত 3 মাস ধরে 4 মাস ধরে যা হচ্ছে তা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারেন। এটা যেটা হচ্ছে, একটা রাষ্ট্র যদি এরকমভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, এটা অত্যন্ত মানে ঘেন্না জানানোর মতো বিষয়, ইন্টারভেনশন দরকার রয়েছে। কিন্তু সমাধান ওখানকার মাটি থেকেই উঠে আসতে হবে, আমরা সেদিকে তাকিয়ে আছি। আমি খুব সংক্ষেপে 2টো সেন্টেন্স খালি বলছি। প্রথম কথা হচ্ছে যে একটা রাজ্যের সরকার বারবার করে তাদের
দায় এটা বলে এড়িয়ে যেতে পারে না যে কেন্দ্রের ফেলিয়ার হচ্ছে কি বিএসএফ এর ফেলিয়ার হচ্ছে, 100 বার হচ্ছে। আবার এটাও ঘটনা, বিএসএফ এর যদি দুটো জায়গায় ফেলিয়ার হয় তাহলে বাকি 98টা জায়গায় বিএসএফ সফল হচ্ছে বলেই আমরা এখনো দেশে টিকে রয়েছি, নাহলে দেশটা কাল আগে সর্বনাশ হয়ে যেত। কিন্তু আবার যে ফেলিয়ারগুলো হচ্ছে এটাও অস্বীকার করা যায় না, এটাকে গলাবাজি করে অস্বীকার করা যাবে না। কিন্তু রাজ্যের সরকার, রাজ্যের মন্ত্রীদের কথাবার্তা, ভাবভঙ্গিতেও কোথাও আমরা দেখছি না যে আজকের এই পরিস্থিতিতে তাদের মধ্যে কোনো উদ্বেগ আছে। এইটাই খুব চিন্তাজনক। আর অনিলবাবুও যে কথাটা বললেন, অনিলবাবু যেটা বললেন যে সারা, একটু ব্যঙ্গ করেই হয়তো বললেন যে সারা ভারতে বিএসএফ পারছে, বাংলায় পারছে না, ব্যাপারটা সেরকম না অনিলবাবু। কদিন আগে বাংলা থেকে যেদিন 2 জন জঙ্গি গ্রেপ্তার হলো সেই দিনই আসাম থেকে 5 জন গ্রেপ্তার হলো। সুতরাং প্রশ্নটা এখানে বাংলায় পারছে কি আসামে পারছে তার না। কিন্তু আমি এটাই বলছি, যদি 2টো জায়গায় কি 3টে জায়গায় বিএসএফ ফেল করে তাহলে 97টা জায়গায় বিএসএফ সফল হচ্ছে। আমাদের কারুর এমন কথা বলা উচিত নয় যাতে তাদের সেই মনোবলকে আঘাত করি আমরা। কিন্তু আবার যেখানে লেখনা হচ্ছে কেন্দ্রের সরকারের কি কেন্দ্রীয় এজেন্সির, সেইটাকে প্রশ্ন করাটাও কোনো দেশদ্রোহিতা নয়। আমরা দেশপ্রেমিক বলেই আমরা চাই না যে ওই 2-3টে জায়গাতেও কোনো ল্যাপস থেকে যাক, সেই কারণেই আমরা প্রশ্নগুলো করছি। হ্যাঁ, কে আমি তারপর অনিলদার কাছে। দেখুন, ভূপতিনগর বিস্ফোরণ, আমরা খাগড়াগড় অনিল স্যার বললেন, তারপরে এগরা হয়েছে, পিংলা হয়েছে, মধ্যমগ্রাম হয়েছে, ভূপতিনগর হয়েছে। এগুলোর মধ্যে একটা কমন ফ্যাক্টর ম্যাক্সিমামগুলোতে কি বলুন তো, বিস্ফোরণ হয়েছে তৃণমূলের স্থানীয় নেতার বাড়িতে। ভূপতিনগর ব্লাস্টে এনআইএ কে হাইকোর্ট থেকে, আদালত থেকে আদেশ নিয়ে এসে তারপর তদন্ত করতে হচ্ছে, রাজ্য সরকার বাধা দিচ্ছে। এবং সেখানে যখন আপনার মনে আছে এনআইএ প্রতিনিধি দল গেলেন, তখন ওই মনোব্রত জানা স্থানীয় তৃণমূল নেতা তার বাড়িতে গেছে বলে লোকাল তৃণমূল ঘিরে ধরে সেই সন্দেশখালীর মতন কার্যকলাপ করতে ভেবেছিল। এরা কি কারণে এই যে বিস্ফোরণের তদন্ত আটকাচ্ছে তৃণমূল কংগ্রেস, তার উত্তর চাই। এক। আর দ্বিতীয় কথা আমি খালি শেষ করব, শতরূপ এত কথা বললেন, ওনার মনে নেই 2002 সালে ওনাদের মুখ্যমন্ত্রী, এখন পরবর্তীকালে এবং পরবর্তীকালে তাকে দলের চাপে সেখান থেকে ফিরে আসতে হয়েছিল। ইউপিএ 2 সরকার পর্যন্ত 2010 সালে 2002 তে মমতা ব্যানার্জি আপনাদের মন্ত্রী এখন বড় বড় বাতালা বাড়ছে। বলুন না কি পুজোর সময় দেখি তো, উৎসবের সময় দেখি কলকাতা পুলিশ অত্যন্ত সাফল্য নিষ্ঠার সঙ্গে যেটা করে, ভিড় নিয়ন্ত্রণ করে থাকে। কোন জঙ্গি হানার মতো বিষয় হলে সেটা সামাল দেওয়ার ক্ষমতা যেন থাকে, সেইটাই সবথেকে বড় প্রশ্ন। যে এটা শুধুমাত্র মানে কেন্দ্রীয় সরকারে যারা আছেন বা কেন্দ্রীয় বা বিএসএফ তারা তাদের শুধু দোষ, আমি কখনো এটা বলছি না। আমি বলছি যে অন্যান্য রাজ্য থেকেও যখন ধরা পড়ছে, তার মানে এটা এত বড় একটা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা যদি আটকাতে হয় তাহলে এটা শুধুমাত্র যে তৃণমূল করেছে, বিজেপি করেনি, এইভাবে হবে না। যৌথভাবে এই জঙ্গি দমনের বিষয়ে সন্ত্রাসবাদ রুখতে ব্যবস্থা নেয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবং আমরা আমাদের আলোচনায় কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশ যাতে নষ্ট না হয় সেটার কথা মাথায় রেখে আমরা যেন আমাদের মন্তব্য সম্পর্কে সচেতন থাকি। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের চোখ থাক এবিপি।